নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি হামানদিস্তাতে মশলা করে থাকি, সেটা পেঁয়াজ হোক, রসুন হোক, যে কোনো পেস্ট করে থাকি। কিন্তু একটা জিনিস নর্মালি তোমরা দেখবে, যখন আমরা মেঝের ওপরে এইটা করি তখন দেখবে একটা প্রচুর পরিমাণে আওয়াজ হতে থাকে, যে আওয়াজটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে বাজে শুনতে লাগে, কিংবা অনেকটা জোরে জোরে হওয়ার কারণেও আমাদের পছন্দ হয় না। তো সেই জন্য দেখো, এরকম একটা কাপড় আমি ভাঁজ করে নিলাম, তোমরা মোটা কাপড়ও নিতে পারো। তার উপরে দেখো এইভাবে কিন্তু আমি হামানদিস্তাটা রেখে তারপরে কিন্তু মশলাটা আমি করে নেব। সেটা পেঁয়াজ রসুন যে কোনো কিছুই আমি থেতো করে নেব, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু শব্দটা আর আমাদের কানে যাবে না, আর আমাদের কিন্তু বিরক্তিও লাগবে না। আশা করি টিপসটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আলু কিন্তু আমরা অনেকেই কম বেশি কেটে রাখি, যেহেতু আমাদের কাজের সুবিধার জন্য। তো কাজের সুবিধার জন্য যখন কেটে রাখি আলু, দেখবে আলু কিন্তু লাল হয়ে যায়। তো যতই আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন, সেই আলুটা কিন্তু লাল হয়ে যায়। সেই আলুটা খেতেও ভালো লাগে না, আর তরকারিতে দিলে টেস্টও কিন্তু আসে না। তাই আমরা টেনশানে পড়ে যাই যে আলুটা কেটে কিভাবে আমরা 2 দিন 5 দিন রেখে দিতে পারি। অবশ্যই যদিও বা ফ্রিজে রাখো, তারপরেও কিন্তু আলু এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে তারপরে ফ্রিজে দেবে, বা নর্মালভাবেও কিন্তু জলের মধ্যে রেখে দেবে, কোনো রকম কালো কিন্তু হবে না। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা অনেকেই আছি যে যারা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসি কিংবা খাই, কিন্তু কাঁচা লঙ্কার তরকারিতে কিন্তু কালার আসে না, তো সেইটা দেখতে খারাপ লাগে। সেই জন্য তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনিটা কিন্তু ক্যারামেল হওয়া পর্যন্ত একটু টাইম দিতে হবে, খুব বেশি ক্যারামেল করার প্রয়োজন নেই। তারপরে দেখবে তোমাদের তরকারির কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। না, নিজেরা করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না, মনে হবে যেন তরকারিটা ঠিক গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করার, তো সেম কালার কিন্তু চলে আসবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো বাসন যখন আমরা ধুই কিংবা বেশিরভাগ কড়াইতে কিন্তু এরকম দাগ লেগে যায়, তরকারির দাগ কিংবা মাছ ভাজতে গেলে কিন্তু এইরকমভাবে পুড়ে পুড়ে যায়, সেটা কিন্তু খুব সহজে স্কচব্রাইটে ওঠে না। তো স্কচব্রাইটে যখন ওঠে না, আমরা কিন্তু টেনশানে পড়ে যাই। তো এরকম ওষুধের খালি প্যাকেট আমি নিয়ে তারপরে দেখো এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর কতটা সহজে যেটা পরিষ্কার করা যায়, নিজেরা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো অবশ্যই কিন্তু এইভাবে, আর স্টিলের জালও কিন্তু কিনে টাকা খরচা করারও প্রয়োজন পড়বে না। তো তোমরা এইভাবে কিন্তু স্কচব্রাইট আর সাথে হচ্ছে এরকম ওষুধের খালি প্যাকেট নিয়ে কিন্তু তোমরা কড়াইটাকে পরিষ্কার করতে পারবে। তো দেখো বেশি ঘষা মাজারও কিন্তু প্রয়োজন নেই, আমি যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তো আমি তোমাদেরকে ধুয়েও দেখাচ্ছি যে ঠিক এত কম সময়ের মধ্যে কতটা কড়াইটা পরিষ্কার হলো। আর সাবান কিন্তু স্কচব্রাইটে যেটুকু ছিল তো সেটুকু কিন্তু আছে, এর বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন পড়বে না। তো একবারে ধোয়াতেই দেখো ঠিক এতটাই পরিষ্কার হয়ে গেছে, যেটা কিন্তু জালেও হয় না, যে স্টিলের যে জালগুলো থাকে সেগুলোতেও কিন্তু হয় না। তো তোমরা এইভাবে কিন্তু পোড়া জিনিসও সহজেই পরিষ্কার করে নিতে পারবে। তো সেই জন্য অবশ্যই এরকম যদি কড়াই পুড়ে যায়, টেনশন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে, একেবারে যেটা ডিপ ক্লিন বলে, তোমরা কিন্তু ডিপ ক্লিন করে নিতে পারবে। আশা করি টিপসটি অনেকটাই হেল্পফুল হবে। দেখো চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোকা জমে গেছে, আর যেহেতু এটা আতপ চাল, আর আতপ চাল হোক কিংবা সেদ্ধ চাল, দীর্ঘদিন রাখার ফলে কিন্তু পোকাটা জমে যায়। তো এখানে আমি একটা বাটি বসিয়ে দিলাম, আর বাটিটা আমি কেন বসিয়েছি সেটাও বলবো। তো দেখো আমি এখান থেকে কয়েক টুকরো বরফ নিয়ে নেব। তো কয়েক টুকরো বরফ নিয়ে আমি বাটির মধ্যে কিন্তু দিয়ে দেব। আর যেহেতু বরফটা ঠান্ডা, সেই জন্য কিন্তু সহজেই পোকাগুলো চলে যাবে। তবে কিন্তু 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হবে, বাটিটা বসানোর সাথে সাথেই কিন্তু চলে যাবে না। এটা আমি কুলোর উপরে রেখে দেখালাম, তোমরা কিন্তু চালের ড্রামের মধ্যেও এইভাবে দিয়ে দিতে পারো। তাহলে যদি কোনো রকম পোকা থাকে চালের ড্রামে, সেই পোকাটা কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়েই বলছি যে এই কাজটি তোমরা করে দেখো, পোকা কিন্তু সহজেই চলে যাবে। তো আমি নর্মাল জলও একটু দিয়ে দিলাম, যাতে করে একটু মানে বেশি হয়, তো সেই জন্যই কিন্তু আমি নর্মাল জলটাই দিয়ে রেখেছি। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।
এখানে দেখো প্রেসার কুকারে যে আলুগুলো আছে একেবারেই কিন্তু গরম। এই জাস্ট আমি কিন্তু নামিয়েছি, আমি হাত দিয়েও তুলতে পারছি না, ঠিক এতটাই গরম এই আলুটা। তো এই আলুগুলো কিন্তু সহজেই কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো আলুর খোসাটা, তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো তার আগে আমি আলুটা এখন তুলে নিচ্ছি। আর এইভাবে যদি তোমরা আলুটাকে ছাড়াও তাহলে কিন্তু খুব সহজে আলুগুলো ছাড়ানোও হয়ে যাবে, আর কোনো রকম হাতে লাগানোরও কিন্তু ঝামেলা হবে না। কারণ আমাদের কিন্তু এই আলুগুলো ঠান্ডা না হলে কিন্তু হাত দিতে পারবো না, আবার ঠান্ডা জলে দেওয়ারও প্রয়োজন আছে, ঠান্ডা জলের দেওয়ারও প্রয়োজন নেই, আবার হাত দিয়ে কিন্তু ছাড়ানোরও প্রয়োজন নেই। তো দেখো কিভাবে সহজেই আমি এই আলুটাকে ছাড়িয়ে নিতে পারবো। আর দেখো হাত দিতেই পারছি না, যে এতটাই গরম, কিন্তু গরম অবস্থাতেও কিন্তু আলুটা ছাড়ানো যাবে। কারণ অনেক সময় হাতে টাইম একেবারেই কম থাকে, সেই সময় কিন্তু আলুগুলো ছাড়ানোরও প্রয়োজন পড়ে। তো এখানে দেখো আমি এই চামচের সাহায্যে কিন্তু এইভাবে আলুগুলো ছাড়িয়ে নেব। আমি একটু কম সেদ্ধ করেছি, তো সেই জন্যই কিন্তু আলুগুলো বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক সময় প্রয়োজন পড়ে কম সেদ্ধ করে সেই আলুটা কিন্তু ভেজে রান্না করা। তো আমি যেহেতু এই আলুটা রান্না করব, সেই জন্যই কিন্তু আমি সেদ্ধটা কম করেছি। তো দেখো কত সহজে আলুটাকে আমি ছাড়িয়ে ফেলতে পারছি। তো তোমরাও কিন্তু এইভাবে সহজেই কিন্তু আলুটাকে ছাড়িয়ে ফেলতে পারবে, হাত দিয়ে কিন্তু কোনো রকম চাপাচাপির ঝামেলা ছাড়াই বা হাতে লাগানোর ঝামেলা ছাড়াই। পরের যে টিপসটি তোমাদেরকে দেখাবো, দেখো এখানে একটা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু আজকেরই ডিম। তো এরকম অনেক ডিম থাকে যে ডিমগুলো কিন্তু খুব সহজে ফেটে যায়, আর সেই ডিমগুলো খেতেও ভালো লাগে না, আর দেখবে ভেতর থেকে কিন্তু যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু ফেটে একেবারেই বেরিয়ে যায়। তো ডিম কিন্তু এইভাবে তোমরা যদি সেদ্ধ করো, ডিমে কিন্তু একটুও ফাটবে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে সসপ্যানে আমি দিয়ে দিলাম জল, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই যে কোনো ডিম দিয়ে কিন্তু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু ডিম ফাটার চান্স কিন্তু 1%ও থাকবে না। তো দেখো ডিমটা এখানে আমি ভালো করে এখন সেদ্ধ করে নিচ্ছি, আর তোমাদেরকে সেদ্ধ করার পরেও দেখাচ্ছি ডিমটা কিন্তু একটুও ফাটেনি। তো এবার দেখো আমি ডিমটা কিন্তু তুলে দেখাচ্ছি। এই যে দেখো ডিমটা আমি দিয়ে দিলাম, তো একটুও কিন্তু ডিম ফাটেনি। আশা করি টিপসটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো এখানে নিয়েছি কিছু ট্যাংরা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। তো ট্যাংরা মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নাল থাকে। তো ট্যাংরা মাছ, শোল মাছ, লাটা মাছ বা আরও এই টাইপের যে মাছগুলো থাকে প্রচুর নাল থাকে। তার ফলে কি হয়, যে মাছটা কিন্তু আমাদের ঠিকঠাক করে পারফেক্ট ভাজা হয় না। তো সেই মাছ খেতেও ভালো লাগে না, আবার অনেকে আমরা খেতেও পছন্দ করি না। তাই অন্তত মিনিমাম হাতে কিন্তু 10টা মিনিট টাইম রেখে এইভাবে তোমরা ট্যাংরা মাছ বা যে কোনো মাছের ওপরে হলুদ লবণ দিয়ে দেবে। দিয়ে তারপর এটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট রেখে দেবে। তাহলে দেখবে এই মাছের গায়ে যত জল আছে বা বীর্যল পদার্থ আছে সমস্তটাই কিন্তু বেরিয়ে চলে আসবে। আর যখন মাছ আমরা ভাজবো, তেল কিন্তু ছিটে গায়েও আসবে না, আর সাথে সাথে কিন্তু আমাদের মাছটাও খুব অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে।